আমরা যারা মোটরসাইকেল চালাই আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে আমার যে এখনকার যে ইঞ্জিনটা আছে এটা থেকে আরেকটু বড় সাইজের একটা ইঞ্জিনে বড় সাইজের একটা বাইক হচ্ছে শিফট করি। এখন এটাকে আপনার করা উচিত কিনা? নো, এটার মানে এই না যে আপনার স্কিল হচ্ছে আমি বলতে চাইতেছি অফুল কিংবা হচ্ছে আপনি রাইডিং বোঝেন না, ওরকম কিছু না। দের ইজ আ মাচ ডিপার রিজন টু ইট, আর এই রিজনটা হচ্ছে ডিপলি কানেক্টেড উইথ আওয়ার কান্ট্রি। আমাকে পার্সোনালি অনেকেই হচ্ছে মেসেজ করেন কিংবা আমার ইউটিউবে হচ্ছে প্রচুর কমেন্ট হচ্ছে পাচ্ছি এই ধরনের যে ভাই আমি 150cc একটা বাইক চালাচ্ছি, বড় কিছুতে একটু শিফট করতে চাচ্ছি, এটাকে করা উচিত হবে কিনা। অথবা অনেকেই দেখছি নতুন রাইডার, তারা ফার্স্ট বাইক হিসেবে কোনটা নেবে এটা নিয়ে ফুলি কনফিউজড, এগুলো নিয়ে কোয়েশ্চেন করে। তো আজকে ভিডিওটা বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা নিয়ে যে আপনার কি হচ্ছে হায়ার সিসিতে যাওয়া উচিত নাকি হচ্ছে 150cc বা নিচের বাইকগুলোতেই হচ্ছে এখনো থাকা উচিত। আমি আপনাদেরকে গনে গনে দুইটা কারণ দিব কেন আপনার হায়ার সিসিতে হচ্ছে এই মুহূর্তে শিফট করা উচিত না। প্রথম, আর পসিবলি দ্য বিগেস্ট রিজন ইজ কন্ট্রোল। বাংলাদেশের রোডগুলোতে বাইক চালানো আর রেস ট্র্যাকে বাইক চালানো কাইন্ড অফ সেম। আপনার স্পিড যদি 30-40 কিলোমিটার পার আওয়ারে বেশি হয়, ওই স্পিডে গিয়ে আপনি যদি সামান্য 1 সেকেন্ডের জন্য যদি ডিস্ট্র্যাক্টেড হন, অ্যাক্সিডেন্ট যে ফেস করবেন এটা সম্ভাবনা হচ্ছে অনেকাংশে বেড়ে যায়। আর ঢাকা শহরের মতো জ্যামপ্যাকড শহরের জন্য, ঝামেলা শহরের জন্য এগুলা আরও বেশি ট্রু। এখন ইমাজিন আপনি একটা নিউ রাইডার, আপনি অলরেডি রোডে নেমে আপনার বুক টিপটিপ করতেছে। অন টপ অফ দ্যাট আপনি আপনার থ্রটল, আপনার ক্লাচ, আপনার ব্রেক এগুলো প্রপারলি কন্ট্রোল করার চেষ্টা করতেছেন। এখন এগুলো যে কন্ট্রোল করতেছেন, এখানে যদি মিস্টেক হয়, এভরি সিঙ্গেল মিস্টেক হ্যাজ এ কনসিকোয়েন্স। এখন মাথায় রেখে এটা কিন্তু কোনো গাড়ি না, আপনি একটা লোহার বক্সের মধ্যে প্রোটেক্টেড অবস্থায় বসা নাই। এটা তার উপরে বাইক হচ্ছে একটা পিওর ম্যানুয়াল মেশিন। এখানে করে এমন কোনো কম্পিউটার নেই যেটা কিনা আপনার সেফটির দিকে হচ্ছে খেয়াল রাখবে। অনেক সময় দেখা যায় কি, যতটুকু আগে ব্রেক ধরা দরকার তার থেকে বেশি আগে ধরে ফেলছেন। দেখা যাবে সাথে সাথে পিছন থেকে দেখবেন ট্রাকওয়ালা 100 dB একটা হর্ন বুম করে ফুটায় হচ্ছে এই গাধা করে আপনার কানের কাছে চিল্লাইতেছে। আবার সব কিছু সময় দেখা যাবে আপনি ব্রেক হয়তো একটু পরে গিয়ে করছেন, কিন্তু তখন কি করা উচিত? তখন হচ্ছে আপনার ক্লাচটা ডাম্প করে আপনার ইঞ্জিন ব্রেকিং হচ্ছে অ্যাড করা উচিত। সেটা না করে আপনি করলেন কি, ক্লাচটাও টেনে ধরলেন আবার ব্রেকটাও হচ্ছে টেনে ধরলেন। এটা আন্ডারস্ট্যান্ডেবল, এটা একটা ন্যাচারাল ইনস্টিংক্ট। কোনো জায়গায় গিয়ে যদি আমরা ইম্প্যাক্ট খাইতে নেই, তার আগে হচ্ছে হাত দুইটাকে স্কুইজ করে মানে ব্রেসিং ফর ইম্প্যাক্ট যেটাকে বলে, ওরকম করাটা আমাদের ন্যাচারাল একটা ইনস্টিংক্ট। ফলশ্রুতিতে কি হয়? অ্যাক্সিডেন্ট। আবার অনেক সময় দেখা যায় আপনি যে শিফটটা করলেন, শিফটটা হচ্ছে ইমপ্রপার ছিল। আপনার বাইকে যে ট্রান্সমিশন, সে মেক শিওর করবে, সে আপনাকে জানাইতেছে যে যে শিফটটা করছো তুমি, ফালতু শিফট ছিল। দেখা যাবে ধুপ করে একটা ধাক্কা মারছে, অথবা রিয়ার হুইলটা হচ্ছে আপনার লক করে দিছে। আবার দেখা যাবে যে ধরেন বৃষ্টি হলো, হঠাৎ করে দেখা যাইতেছে আপনি গ্রিপ পাইতেছেন না, আপনার কাছে মনে হবে যে কী ব্যাপার, এটা কি আমার বাইক? দেখা যাবে টায়ার প্লাস হচ্ছে আপনার ব্রেক কমপ্লিটলি ডিফারেন্টলি বিহেভ করা শুরু করে দিছে। আবার বাইক যখন দেখেন যে একটা পানির যে পাডলগুলো আছে অথবা লুজ গ্রাভেল থাকে রাস্তার মধ্যে, ময়লা টয়লা ওগুলার উপর দিয়ে যাচ্ছেন বা বালির উপর দিয়ে যাচ্ছেন, দেখবেন যে হচ্ছে এবিএস একটা নাটক শুরু করে দিছে। এখন এইগুলোর সাথে হচ্ছে আবার অ্যাড করেন আপনার থ্রটলের সেন্সিটিভিটি। বাইকটা যদি হাই পারফরমেন্স বাইক হয় অথবা হাই সিসি বাইক হয়, তখন তো থ্রটল আরও সেন্সিটিভ। আপনি সামান্য একটু হচ্ছে মিস্টেকও যদি করেন, দেখা যাবে ওইটার কারণে আপনি ট্র্যাকশন হারাচ্ছেন। তার উপরে একদম আনকোর স্পিডের কথা চিন্তা করেন। ধরেন আপনি ফুল ওপেন থ্রটল দিলেন, দিলে এখন একটা সুজুকি জিএক্সএক্স 150 বা ইয়ামাহার R15 যদি হয়, এটা দেখা যাবে 150 কিলোমিটার পার আওয়ার যাইতে কম করে হলো 35 থেকে 40 সেকেন্ড বা আরও তার বেশি লাগাইতে পারে। সেখানে আপনার একটা সিএফ মোটর 300 SR যেটা, সেটা যাইতে আপনার 20 সেকেন্ডও লাগবে। তো ইজি পার্টটা তো হয়ে গেল, আপনার 150 পর্যন্ত ওঠা শেষ। তো এবার হার্ড পার্টটা কি? এটা হচ্ছে এটার পরে যেটা আসতেছে সেটাকে সার্ভাইভ করা। যেখানে লাগতো আগে 40 সেকেন্ড, এখানে লাগতেছে এখন 20 সেকেন্ড। আপনি 80 কিলোমিটার পার আওয়ার গতিতে যাওয়ার সময় যতটুকু এনার্জি ক্যারি করতেছিলেন, 150 পৌঁছানোর পরে আপনি ক্যারি করবেন তার 3.5 গুণ বেশি। তো এখন যদি আপনি ক্র্যাশ করেন, আপনার বডি কিন্তু ওই যে 3.5 গুণ যে এনার্জি, বেশি এনার্জিটা, সেটা সহ্য করতে হবে। এই অবস্থায় যদি একটা উল্টাপাল্টা ক্র্যাশ করেন,
আপনি যে শুধুমাত্র স্লাইড করবেন রাস্তার মধ্যে তাই না, আপনি লিটারালি ছিন্ন-ভিন্ন হয়ে যাবেন। আপনি যে মরবেন এটার কাইন্ড অফ এনশিওর করে রেখে দিয়েছে অলরেডি ফিজিক্স। এখানে সূত্রটা একটু খেয়াল করে দেখেন, E is equal to half mv স্কয়ার। এটা হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি ধরতেছি আর ভিটা হচ্ছে ভেলোসিটি। এই কাইনেটিক এনার্জিটা করতেছে কি ভেলোসিটি স্কোয়ারের সাথে হচ্ছে বাড়তেছে। দ্যাট মিনস আপনি একটা সেফ স্পিড থেকে উপরের দিকে যত যাবেন ওই স্পিডের সাথে আপনার যে এনার্জিটা হচ্ছে বাইকটা ক্যারি করতেছে, যেটা কিনা একটা ইম্প্যাক্টের সময় আপনার পুরো বডির উপর এসে এটা ইম্প্যাক্টটা পড়বে, ওইটা হচ্ছে ডিসপ্রপোর্শনেটলি বাড়তেছে। যেহেতু কাইনেটিক এনার্জিটা ভেলোসিটি স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে আমরা এটাকে হচ্ছে ডিরেক্টলি ভি স্কোয়ারের রেশিও দিয়ে হচ্ছে ক্যালকুলেট করতে পারবো যে আমার মোটরসাইকেল যদি আমি 80 কিলোমিটার পার আওয়ার গতিতে চালাই ভার্সেস 150 কিলোমিটার গতিতে চালাই, আমার বডির উপরে কত বেশি ইম্প্যাক্ট এসে এটা পড়বে। এটা খেয়াল করে দেখেন, আমি ক্যালকুলেশনটা অলরেডি করে রাখছি এখানে। উপরে হচ্ছে আমার 150 স্কোয়ার, নিচে হচ্ছে 80 স্কোয়ার। কেমন এটা রেশিও করলে দেখা যাচ্ছে আমার আলটিমেটলি এসে দাঁড়াচ্ছে 3.5। মানে আমার বাইকটা যখন হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার গতিতে যাবে, আমার বডিকে এই 3.5 টাইমস এক্সট্রা এনার্জি হচ্ছে আমার বডির উপর অ্যাজ এন ইম্প্যাক্ট হচ্ছে এসে পড়বে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো কোনো সময় 80 কিলোমিটার পার আওয়ার গতিতে অ্যাক্সিডেন্ট করি নাই, সো আমার রেফারেন্স পয়েন্টটা নাই যে অ্যাকচুয়ালি 80 কিলোমিটার পার আওয়ার গতিতে অ্যাক্সিডেন্ট করলে কী ফিল হইতে পারে, কী হইতে পারে আমার সাথে। এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা ক্যালকুলেশন হচ্ছে আমরা বের করব, করে অন্যান্য ইম্প্যাক্ট ফোর্সেস, যেমন ধরেন কথা কথা একটা গাড়ি গিয়ে অ্যাক্সিডেন্ট করলো একটা দেয়ালের সাথে, বা একজন আপনাকে ঘুষি দিল, এই টাইপসের ফোর্সের সাথে আমরা কম্পেয়ার করলে তাহলে হচ্ছে একটা ডিরেক্ট কম্পারিজন টানা যায়। তো এটার জন্য আমি কি করতেছি সেটা হচ্ছে আমার 150 কিলোমিটার পার আওয়ার যে গতিটা আছে এটাকে আমি কনভার্ট করে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেমটা করতেছি আমি হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার গতিতে যেটা, সেটাকে হচ্ছে আমি কনভার্ট করে মিটার পার সেকেন্ডে নিচ্ছি। এইবার আমরা যেটা করব, আমরা হচ্ছে বাইকের একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে একটা ওজন আমরা ধরি। হ্যাঁ, আমরা ধরে নিই যে আমাদের বাইকটার ওজন হচ্ছে 160 কেজি। তা এখন জাস্ট সিম্পল ওই আগে যে সূত্রটা দেখছেন সূত্রটার মধ্যে আমরা হচ্ছে সবগুলা ফিগার্স হচ্ছে আমরা প্লাগ ইন করবো। এগুলা প্লাগ ইন করার পরে আমার আলটিমেটলি এসে দাঁড়াচ্ছে যে আমি বাইকটা যদি 150 কিলোমিটার গতিতে চালাই, আমাকে যে ইম্প্যাক্টটা সহ্য করতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যান ইম্প্যাক্ট, অ্যাট দ্য টাইম অফ অ্যান অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে অলমোস্ট 1,39,000 জুল। জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে আমি নিচে হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার গতিতে গেলে এট দ্য টাইম অফ ইম্প্যাক্ট ওই বাইকটা কত জুল এনার্জি হচ্ছে ছাড়তেছে সেটাও হচ্ছে দিচ্ছে অলমোস্ট 40,000। তা আপনারা এই 150 কিলোমিটার পার আওয়ার গতিতে যাওয়া বাইকটার এনার্জি ভার্সেস 80 কিলোমিটার পার আওয়ার গতিতে যাওয়া বাইকটার এনার্জি, দুইটা রেশিওগুলো দেখছেন 3.52। ওই যে একটু আগের পিরিয়ডটা বলছিলাম 3.5 টাইমস মোর এনার্জি ক্যারি করে। এখন এই জায়গায় এসে আমি আপনাদেরকে একটা রেফারেন্স পয়েন্ট দিতে পারবো। একটা টিপিক্যাল একজন বক্সার, তার হচ্ছে আপনারা যদি ঘুষি মারে, যে ঘুষিতে আপনি এক ঘুষিতে হচ্ছে ওখানে কাইতে হয়ে পড়ে যাবেন, ওই ঘুষি সাধারণত 700 থেকে 1000 জুল এনার্জি হচ্ছে ক্যারি করতেছে। আপনি যদি 140,000 জুলের কথা বলেন, যেটা কিনা আমাদের খালি বাইকটা ক্যারি করতেছে, ওইটা একটা ওয়ালরে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য মোর দেন একটা কংক্রিট ওয়ালকে, কংক্রিট অথবা একটা ব্রিক ওয়াল। এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কোনটা সেটা হচ্ছে এই যে 160 কেজি ধরলাম না, একটা চিন্তা করে দেখেন, একটা 150 সিসি, 200 সিসি, 250 বা 300 সিসির বাইকগুলো ইউজুয়ালি এই 160, 150, 160, 170 এত কিলোগ্রামের আশেপাশেই হচ্ছে এদের ওয়েট হয়। তা আমি মাঝখানেই ধরলাম আর কি 160 কিলোগ্রাম। বাট এটা তো জাস্ট বাইকের ওয়েট, আপনি তো ওইটার উপর নাই, দেখেন আপনারা আমি ওইটার উপর বসাই। কেমন কথার কথা, আপনি যদি 6 ফিট লম্বা হন, টিপিক্যাল একটা 6 ফিট লম্বা মানুষ সাধারণত 80-90 কেজি হয়, আমি 90 কেজি ধরলাম। তাহলে আমরা রাউন্ড ফিগার করতেছি যে আমার বাইক প্লাস হচ্ছে রাইডার দুজন মিলে হচ্ছে টোটাল 250 কেজি হইতেছে। এখন এখানে টোটাল ওয়েট যখন 250 হইতেছে, সূত্রতে খেয়াল করেন, সেটা হচ্ছে আমাকে অ্যাট দ্য টাইম অফ ইম্প্যাক্ট কতটুকু এনার্জি হচ্ছে ইম্প্যাক্ট হিসেবে সহ্য করে নিতে হচ্ছে, সেটা হচ্ছে 2,17,000 জুল। যেটা কিনা হচ্ছে একটু আগে যখন দেখছি আমরা যে বাইকের ওজন, যখন শুধু বাইকের ওজন 160 কেজি ছিল, তার থেকে 56% হায়ার। তো যেটা বললাম যে হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ইম্প্যাক্ট আপনি যে জাস্ট স্লাইড করবেন তাই না, আপনি লিটারে ছিন্ন-ভিন্ন হয়ে যাবেন। আর আরেকটা জিনিস কি, বাইক হচ্ছে একটা ওপেন ভেহিকল, কেমন আপনার এখানে কোনো উইন্ড প্রোটেকশন কিছুই নাই, খুবই মিনিমাল উইন্ড প্রোটেকশন, সামনে একটা ছোট একটা ভাইজার হয়তো থাকে আর কি। তো আপনি এই যে
এত ম্যাসিভ অ্যামাউন্ট অফ এনার্জি যে ক্যারি করতেছেন, এটা প্রত্যেকটা বিট হচ্ছে আপনি ফিল করতে পারবেন। আপনার স্পিড যত বাড়াবেন, দেখবেন হচ্ছে আপনার বাতাস হচ্ছে আপনাকে তত বেশি হচ্ছে ঘুষায় ঘুষায় পিছনে ফালাই দিতে চাইতেছে। আমি একটা ভিডিও বানাইছিলাম আপনাদের জন্য, সেটা হচ্ছে অনেকের প্রশ্ন আপনাদের যে 150 সিসি বাইক যদি 150 কিলোমিটার পার আওয়ার গতি যাইতে পারে, তাহলে 300 সিসি বাইক কেন 300 কিলোমিটার পার আওয়ার গতিতে যাইতেছে না? ওই ভিডিওটা একটু দেখেন, দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে বাতাস কি পরিমাণ শত্রুতামি করে আমাদের সাথে, কি পরিমাণ বেইমানি করে আমাদের ভেহিকলগুলোর সাথে। আচ্ছা, তো এখন আপনি বাইকটা যত হার্ড পুশ করবেন, এই বাতাস কিন্তু আপনাকে তত বেশি হচ্ছে এই ঘুষাঘুষিটা তত বেশি তা আপনার সাথে করবে। তত স্ট্রংলি হচ্ছে আপনাকে পিছন দিকে সে ফেলে দিতে চাইবে। আচ্ছা, এগুলো তো গেল। আমার কি টেসলা, সিএনজি এগুলো নিয়ে আর কথা বলতে হবে? দেখেন, এই যা কিছু বললাম এখন এতক্ষণ পর্যন্ত আলোচনার মধ্যে, সবকিছু হচ্ছে এড করেন। এগুলো একটা নিউ রাইডারের জন্য মারাত্মক পরিমাণ টায়ারিং। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, আপনার যে রাইডার আছে, সে যখন রোডে যাইতেছে, তার কাছে হচ্ছে কোনোভাবেই মনে হইতেছে না যে একটা ফান রাইড। তার কাছে মনে হবে যে আমাকে কেউ কামলা খাটাইতেছে। বাইকের যে কন্ট্রোলের ব্যাপারটা, এটা একটা নাচের মতো। কেমন? আমি যদি কারোর সাথে নাচি, সে অ্যাজ এ পার্টনার, সে যে মুভসগুলো নিতেছে ওইটার সাথে অ্যাডজাস্ট করে আমি আমার মুভসগুলো নিতেছি। আমি যে মুভসগুলো নিতেছি যার সাথে অ্যাডজাস্ট করে আমার পার্টনার হচ্ছে মুভ নিতেছে। কিন্তু এখানে সিনারিও যেটা দাঁড়াচ্ছে, এখানে কোনো ড্যান্স পার্টনার না। এটা বেসিক্যালি হচ্ছে একটা কোরবানি গরু। কেমন? সে জানে যে আপনি তারা জবাই দিতে চাইতেছেন, সেও আপনারা জবাই দিতে চাইতেছে এটার জন্য। কেমন? বাঁচার জন্য। তা এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি কি হচ্ছে রেদার একটা 150 সিসি একটা কুরবানি গরুর সাথে মারামারি করতে যাবেন, নাকি এর থেকে বেশি বড়? কন্ট্রোল নিয়ে আই থিঙ্ক এনাফ হ্যাজ বিন সেড। আই থিঙ্ক ইউ গেট দ্য পয়েন্ট। এবার আসেন হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্টটাতে, কেন একটা বড় সিসির বাইকে আপনার যাওয়া উচিত না? সেটা হচ্ছে মেইনটেনেন্স। এখন আপনি চিন্তা করতে পারেন যে ভাই, মেইনটেনেন্স আর কি এমন এত কঠিন ব্যাপার হইতে পারে? আচ্ছা, এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা গল্প বলি। কেমন? একবার আমার বাইকটা নিয়ে আমি টায়ার প্রেশার হচ্ছে বাড়াইতে গেছি। টায়ার প্রেশারটা কমে গেছিল। তো বললাম যে, "ভাই হাওয়া দিয়ে দাও।" ভালো কথা, সে দিল। দেওয়ার পরে তার যে গজটা আছে, গজ দিয়ে বললাম যে, "এটা দিয়ে মাইপা দেখো তো কত দিছো?" আমি বলছিলাম হচ্ছে আমার সামনের চাকায় হচ্ছে মোস্ট প্রবাবলি ৩০ আর পিছের চাকায় হচ্ছে ৩২ বা ৩৩ হবে। তো তার যে গজটা, ওই গজটা শো করতেছিল হচ্ছে 35 PSI। আচ্ছা, ওকে ফাইন। আমি বাইক নিয়ে হচ্ছে সোজা যাইতেছি। যাওয়ার সময় কিরে, বাইকের হচ্ছে মনে হইতেছে যেন টায়ারের গ্রিপ চেঞ্জ হয়ে গেছে, কেমন জানি লাফাচ্ছে পিছনের অংশটা। তো আমি হচ্ছে পরে করলাম কি, একটু সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার পরে আমি আরেকটা দোকানে গিয়ে, আমি যেখানে জানি যে হচ্ছে তার যে গজটা, ওই গজটা হচ্ছে প্রপার, দোকানে নিয়ে বলছি যে ভাই আমার টায়ার প্রেশারটা একটু দেখেন তো। উনি মাইপা দেখছে হচ্ছে 52 PSI। টায়ারের মধ্যে প্রেশার দিয়ে হাওয়া দিয়ে এটারে চান্দে উঠাই দিছে। আমি আমার চ্যানেলে একটা টায়ার ইনফ্লেটরের টায়ার পাম্প আর কি, বেসিক্যালি টায়ার পাম্পের একটা রিভিউ দিছিলাম কিছুদিন আগে। ওই পাম্পটা হচ্ছে আমি এই ঘটনার পর ইমিডিয়েটলি গিয়ে কিনছি। তো অ্যাজ এ নিউ রাইডার আপনি কি এটা বুঝবেন? না, আপনি মোটেই বুঝবেন না। আপনি হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে দুপদাপ করে ফেস করবেন। ফেস করার পরে আপনার কাছে মনে হবে যে আপকাজ আপনি তো জানেন না যে গ্রিপ হচ্ছে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। কারণ ওই শপের স্টুপিড মেকানিকটা হচ্ছে এই কাজটা করছে। আপনি ক্র্যাশ করবেন, ক্র্যাশ করে চিন্তা করবেন, "ধুর আমি নুব রাইডার, আমি পারি না বাইকিং আমার জন্য না।" দেখা যাবে যে আপনি ফ্রাস্ট্রেটেড হয়েছে বাইকিংই ছেড়ে দিছেন। আসেন আরো বেসিক কিছু জিনিস নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে ক্লাচের ফ্রি প্লে। আ আপনি যদি জীবনে বাইক না চালায় থাকেন, ক্লাচের ফ্রি প্লে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা কি জানেন? থ্রটলের ফ্রি প্লে কতটুকু অ্যাডজাস্ট করতে হয়, কতটুকু থাকা উচিত সেটা কি জানবেন? আপনার কেবলসগুলো যে ফ্রে হয়ে এমন হইতে পারে, হয়তো আপনি একটা লং ট্যুরে যাইতেছেন, ফ্রে হয়ে আছে কেবল, আপনি বুঝতেছেন না। যেকোনো সময় স্ন্যাপ হয়ে আপনার হচ্ছে দেখা যাবে রাস্তার মাঝখানে আপনি বাইক নিয়ে এবার দাঁড়ায় আছেন। কোথাও যাইতে পারতেছেন না। কেবল ছিঁড়ে গেছে। সেটা আপনি বুঝবেন? বুঝবেন না। আপনার বাইকে যখন বাজি ফিউল পড়তেছে, বাজি ফিউল পড়ার পরে আপনি যে নেক্সট যে আবার রিফিউল করবেন, তার আগে হচ্ছে বাইকটারে ধুপধাপ টানাটানি করেন না, একটু রিল্যাক্সলি চালান। এই নলেজটা কি আপনার কাছে আছে? অথবা এই নলেজটা কি আছে কিনা যে হচ্ছে আমি কিছু অকটেন বুস্টার হচ্ছে দিয়ে দিই, এতে করে হচ্ছে এই যে ধাক্কাধাক্কি যেগুলো করতেছে বাজি ফিউলের কারণে, এগুলো হচ্ছে কমে যায়। অথবা যদি জেনেও থাকেন কোন অকটেন বুস্টারটা আমার দেওয়া উচিত। আপনি কি এমন অকটেন বুস্টার ঝালতেছেন যেটা কিনা আপনার রাবার লাইন, প্লাস্টিক, এই ধরনের কম্পোনেন্টগুলো, ফিউল লাইন এগুলোর ক্ষতি করবে? আর কতটুকু অ্যামাউন্ট ঢালা উচিত সেটা কি আপনার নলেজে আছে? আপনি কি জানেন কতটুকু ঢালা উচিত? আর এমন অকটেন বুস্টার আবার ঢালতেছেন নাকি কোনো আবার
যেটা কিনা এক্সস্ট দিয়ে বেরোর সময় আপনার ক্যাটালিটিক কনভার্টার, অক্সিজেন সেন্সর ওগুলা ক্ষতি করে চলে যাবে। বাই দ্য ওয়ে, অকটেন বুস্টার নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে। ইউ আর ওয়েলকাম টু ওয়াচ ইট। আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব। তারপরে আমি এরকমও দেখছি অনেক নতুন রাইডার তারা জানে না যে তাদের ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে। তারা করতেছে কি, ব্রেক প্যাড ডিস্কের সাথে লেগে গেছে, ডিস্ক ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতেছে না। আপনার ইঞ্জিনে কোনো একটা ক্ষতি হলে ওখান থেকে যদি স্ট্রেঞ্জ নয়েজ আসে, আপনার কাইনটা কি ইকুইপড ওইটা বোঝার জন্য যে নয়েজটা আসতেছে এটা অ্যাবনর্মাল। এখন বাইক যখন ডিস্টার্ব দেওয়া শুরু করবে আপনি ইভেনচুয়ালি ঠিকই বুঝতে পারতেছেন, কিন্তু ক্ষতি যাওয়া আবার ততক্ষণে হয়ে গেছে। তারপর আসেন বাইক ফালানোর ব্যাপার নিয়ে। আপনি বাইক ফালাবেন, এটা আমাদের শিখার একটা প্রসেসই। আপনার প্রপার কর্নারিং, রেভ ম্যাচিং, ইমার্জেন্সি একটা সিচুয়েশন আমি রিয়ার হুইলটাকে লক আপ করে ব্রেকিং ডিস্টেন্সটা কমায় নিয়ে আসা, এই ধরনের অ্যাডভান্স জিনিসগুলা এই বাইক ফালাই আমরা শিখি। বাট খেয়াল করে দেখেন, সে আপনার প্রত্যেকটা ড্রপ যে আপনি করতেছেন, প্রত্যেকবার যে বাইক ফালাইতেছেন, এটার জন্য একটা প্রাইস ট্যাগ আছে, একটা মূল্য আপনাকে দিতে হবে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, হাই সিসি বাইকের মধ্যে আপনি যদি যান, ওই লিভারটা চেঞ্জ করতে আপনার লাগবে 1200 টাকা, ছোট সিসি বাইকে লাগবে 400 টাকা। আপনার কোনটা বেছে নেওয়া উচিত? হ্যাঁ, যা কিছু আমি বলছি এভরিথিং ক্যান বি সলভড উইথ মানি, কিন্তু আপনি হাই সিসি বাইকে আপনি বাইকটা যদি ফালায় দেন, আপনি আরও এক্সট্রা কস্ট আপনার যাইতেছে। আপনি যদি মেনটেনেন্স কিভাবে করতে হয় সেটা যদি আপনি না জানেন, আপনার ওই মেনটেনেন্স কস্ট আরও এক্সট্রা পড়বে। বেসিক্যালি দ্য কস্ট অফ ইয়োর এভরি সিঙ্গেল মিস্টেক মাল্টিপ্লাইজ উইথ সিসি। সো ইয়েস, আমি জানি 250 সিসি অথবা 300 সিসি, হ্যাঁ, এগুলা ইন দ্য কনটেক্সট অফ ইউএসএ, ইউরোপ, এগুলো একদম ছোট বাচ্চাদের বাইক, আই নো, বাট ট্রাস্ট মি, এই বাইকগুলা আমাদের দেশের কনটেক্সটে দেয়ার ইজ নাথিং বিগিনার অ্যাবাউট দিস বাইকস। এই স্যাড জিনিসটা সেটা বিকজ অফ দ্য প্ল্যাটফর্ম, এই বাইকগুলা বেটার সেফটি ইকুইপমেন্ট পায়, বেটার ব্রেক পায়, এবিএস পায়, অনেক রকমের সেফটি ইকুইপমেন্ট এগুলোর মধ্যে থাকে। সো আলটিমেটলি এটা একটা ডিলেমা হয়ে দাঁড়ায় আমাদের জন্য। এখন আমার রেকমেন্ডেশন ইফ ইউ হ্যাভ টু আপনি 250 সিসি দিয়ে স্টার্ট করেন, কেমন, কিন্তু এর বেশি যায় না। আর 250 সিসি নিলেও কমপ্লিকেটেড কোনো বাইক নিয়ে একটু সিম্পলার বাইকের দিকে থাকার চেষ্টা করেন। সো 250 সিসির কথা যদি আমি বলি, কথা যেমন সিএফ মোটো 250 SR যে বাইকটা, সেটা না নিয়ে আপনি জিক্সার 250টা নিন, ওটা মাছ সিম্পলার, ওটা মেনটেন করতে আপনার প্যারা কম হবে। আদারওয়াইজ সবচেয়ে বেস্ট যেটা হবে সেটা একটা সেকেন্ড হ্যান্ড ট্রাস্টেড যে সবগুলো আছে না, ওখান থেকে 150 সিসি একটা বাইক কিনে ফেলেন, ইচ্ছা মতো এটা রাইড করেন, কিন্তু আবার প্রপার টেক কেয়ারও করেন। যা ইফ ইউ লাভ ইউর বাইক ইউল অলমোস্ট লুজ নো ভ্যালু অন। আপনি দেখবেন যে যখন বেচতে যাইতেছেন, আপনি যেই দামে কিনছেন ওই দামে সেল করে দিতে পারতেছেন, খুব কমই ডিপ্রিশিয়েট করবে এটার ভ্যালু। ততদিনে আপনি একটা প্রপার রাইডার হয়ে গেছেন। এবারে বেচে দেন, বেচে দিয়ে এবারে যা ইচ্ছা, মানে বাজারে যত হাই সিসি আসুক না কেন, আমাদের দেশে যদিও 375 সিসিতে ক্যাপড, আপনি এর মধ্যে যা কিছু আছে আমাদের এখানে নিয়ে নেন। হ্যাঁ, ইন দ্য ফিউচার যখন 600 অ্যান্ড অ্যাবাভ সিসি যদি আমাদের দেশে আসা শুরু করে, তখন গিয়ে আমার এই ন্যারেশনটা একটু চেঞ্জ হবে। বাট ফর নাও, যেহেতু 375 সিসিতে আমাদের ক্যাপ, যেই বাইকে আসুক না কেন, আপনি 150 সিসি যদি একটা প্রপার রাইডার হয়ে যান, তাহলে হায়ার সিসির কন্ট্রোল বলেন, মেনটেনেন্স বলেন, এগুলো আপনাকে তেমন একটা প্যারা দেবে। এই টপিকটা নিয়ে আসলে এরকম একটা স্ট্যান্ডার্ড ভিডিওর দরকার ছিল না, কিন্তু আমার কাছে এত কোয়েশ্চেন আসতেছে যে মানে পুরো জিনিসটা একটা সিঙ্গুলার ভিডিওতে, একটা সিঙ্গুলার প্লেসের মধ্যে এনে আমি জাস্ট এখন এটা রেফার করতে পারবো। এরপরে বাদ বাকিটা আপনার ডিসিশন। দেখেন, আমি তো কারোর জিনিসটা ইনফ্লুয়েন্স করতে পারি না, আমি জাস্ট পয়েন্টগুলো দিয়ে দিলাম। Now you decide what is best for you. So that's it for today. Thank you for watching. আমি সামনে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিওস নিয়ে আসতেছি, স্টে টিউন ফর দ্যাট। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব, যাতে করে আপনার ফিউচার ভিডিওসগুলো আপনারা যাতে মিস না করেন। অ্যান্ড ইউটিউব ইজ ডুইং আ টেরিবল জব অফ রেকমেন্ডিং মাই ভিডিওস টু ইউ। আপনারা উপরে ডান পাশে একটা বেল আইকন দেখতে পাবেন, ওটার মধ্যে একটু দাবায় রাখেন, তাহলে আমি যখনই নতুন কিছু আপলোড দিব দেখবেন যে ইনস্ট্যান্টলি আপনার কাছে একটা নোটিফিকেশন চলে গেছে। তো টেক কেয়ার গাইস, হ্যাভ এ গুড ডে।